স্বৈরাচারী শেখ হাসিনা আর ফখরুদ্দিনের হিংসাত্মক রাজনীতির কারণে ২০০৭ সালে আর রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। তখন থেকে দীর্ঘ ১৭ বছর ব্রিটেনের লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু হলেও দেশে ফিরতে পারেননি তিনি। বিদেশে বসেই ছোট ভাইয়ের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে। তবে ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে সব ধরনের প্রতিহিংসামূলক মামলা থেকে তারেক রহমানকে খারিজ দেয় অন্তর্বর্তী সরকার। পরে গত ডিসেম্বরের দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র ৭ সপ্তাহের মাথায় জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তার দল বিএনপি। ফলে তিনিই হতে চলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আর এতে করে বাংলাদেশের নতুন নেতা হিসেবে দক্ষিণ এশিয়া ও বিশ্বের কাছে তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তারেক রহমান। সেই সাক্ষাৎকারে তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথা জানান। বাংলাদেশের অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর, তাই আঞ্চলিক পরাশক্তি ভারত ও বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এখন প্রধান অগ্রাধিকার। শেখ হাসিনার পতনের পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের কিছুটা টানাপোড়েন শুরু হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। দুই দেশের সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছিল যে গত জানুয়ারিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি হঠাৎ বাতিল করা হয়। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশেও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে ভারত বাস্তবসম্মতভাবে বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত। গত ডিসেম্বরের শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। যদিও তিস্তা নদীর পানি বণ্টন সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় ১৯৯৭ সালের জাতিসংঘ পানি কনভেনশনে সই করার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি দিয়েছে। তারেক রহমান বলেন, অবশ্যই আমরা প্রতিবেশী, তবে বাংলাদেশের স্বার্থ এবং এদেশের মানুষের স্বার্থ সবার আগে। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার চেষ্টা করব। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কিছুটা সমালোচনামূলক অবস্থানে ছিল, কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ট্রাম্প শুরুতে বাংলাদেশের উপর ৩৭% পাল্টাপাল্টি শুল্ক আরোপ করলেও আলোচনার মাধ্যমে তা প্রথমে ২০% এবং চলতি সপ্তাহের শুরুতে আরও ১৯% নামিয়ে আনা হয়। এই অগ্রগতি ইতিবাচক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও কমিয়ে শুল্ক সুবিধা বাড়াতে চান তারেক রহমান। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনা এবং আমেরিকান জ্বালানি অবকাঠামো ব্যবহারের কথা ভাবছেন তিনি। ট্রাম্প প্রসঙ্গে তিনি বলেন, আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ফার্স্ট এবং ফ্রেন্ডস ইয়েস মাস্টার নো এই নীতির মাধ্যমে তারেক রহমান সম্ভবত ভারতের সাথে গত দশকের অসম সম্পর্কটি সংশোধন করতে চাইছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চাইবেন বলেও মনে করছেন তারা।